প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা অনেকেই তোমাদের কেমিস্ট্রি বিষয়টির একটি সাজেশন চেয়েছিলে। আজকে আমি তোমাদের সেই কাঙ্ক্ষিত সাজেশন নিয়ে আলোচনা করব। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই সাজেশনে আমি মূলত রচনামূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত অংশের সাজেশনের জন্য তোমরা গত বছরের আমার যে সাজেশনটা ছিল সেই সাজেশনটা ফলো করতে পারো। তো এই রচনামূলক প্রশ্নের সাজেশনে আমি দেখো প্রথম অধ্যায় থেকে দুইটা প্রশ্ন দিয়েছি। মূল কণিকা বা মৌলিক কণিকা সম্পর্কিত যে প্রশ্নটা, পরমাণুর মূল কণিকাগুলোর বর্ণনা, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বিভিন্ন সময় তোমাদের পর্ব সমাপনী পরীক্ষায় এসেছে, এটা অবশ্যই তোমাকে পড়তে হবে। দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা কি, বিভিন্ন প্রকার কোয়ান্টাম সংখ্যার বর্ণনা দাও। এই প্রশ্নটাও প্রথম অধ্যায়ের। এই দুইটা প্রশ্ন 1-2 এর যে দুইটা প্রশ্ন, এই দুইটা প্রশ্ন প্রথম অধ্যায় থেকে সাধারণত বিভিন্ন সময় রচনামূলক অংশে এসেছে। এই দুইটা প্রশ্ন তোমাকে অবশ্যই পড়তে হবে। আরেকটা বিষয় এখানে খেয়াল করো, আমি কিছু প্রশ্নের মধ্যে দেখো ডাবল স্টার দিয়েছি আর কিছু প্রশ্নে সিঙ্গেল স্টার দিয়েছি। ডাবল স্টার দেওয়া যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর উত্তর তোমাকে অবশ্যই শিখতে হবে। তারপর হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকেও দুইটা প্রশ্ন দিয়েছি, 3 এবং 4। এখানে সিঙ্গেল স্টার দিয়েছি। এই দুইটা প্রশ্ন তোমরা যদি সম্ভব হয় পড়ে নেবে, আর যদি সম্ভব না হয়, কারো যদি প্রস্তুতি এমন থাকে যে পাশ করাটাই চ্যালেঞ্জ, সেক্ষেত্রে এই দুইটা প্রশ্ন বাদ দিতে পারো। তবে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত অংশে প্রচুর প্রশ্ন আসে। এই দুইটা অধ্যায় সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত অংশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে এখানে দেখো আমি দুইটা প্রশ্ন দিয়েছি, 5 এবং 6। চার্লসের সূত্র থেকে দেখাও যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ পরম শূন্য তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হবে। এটার প্রমাণ, এটা বিভিন্নভাবে প্রশ্নটা আসতে পারে, তোমরা বইয়ে দেখে নিবে। তো এই প্রশ্নের আনসারটা অবশ্যই তোমাকে শিখতে হবে। তারপরে 6 নং প্রশ্নটা দেখো, আদর্শ গ্যাস কি, প্রমাণ করো যে PV = nRT অর্থাৎ আদর্শ গ্যাসের যে সমীকরণটা আছে বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয়ে এই সমীকরণটা আমরা প্রমাণ করতে পারি। এই প্রশ্নের আনসারটা অবশ্যই তোমাকে শিখতে হবে। তারপর হচ্ছে অধ্যায় 4 রাসায়নিক বন্ধনের যে অধ্যায়টা, অধ্যায় 4টা মূলত সংক্ষিপ্ত অংশের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো তোমরা সংক্ষিপ্ত অংশের জন্য রাসায়নিক বন্ধন কি, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন এবং সন্নিবেশ বন্ধনের গঠন প্রক্রিয়াটা শিখে নিবে এবং বিভিন্ন ধরনের বন্ধনের বৈশিষ্ট্যগুলো এবং এদের মধ্যে পার্থক্যগুলো সংক্ষিপ্ত অংশের জন্য ইম্পর্টেন্ট। তো অধ্যায় 4টা তোমরা সংক্ষিপ্ত অংশের জন্য ভালো করে দেখে নিবে। তো এরপর হচ্ছে অধ্যায় 5 থেকেও আমি কোনো রচনামূলক প্রশ্ন দেইনি। অধ্যায় 5 এবং অধ্যায় 4 এগুলো সংক্ষিপ্ত অংশের জন্য ইম্পর্টেন্ট, সেই সাথে অতি সংক্ষিপ্ত অংশেও প্রশ্ন আসতে পারে। তো এরপর হচ্ছে অধ্যায় 6। এই অধ্যায় 6 থেকে দেখো এখানে 7 এবং 8 এই যে দুইটা প্রশ্ন আছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এর মধ্যে বাফার দ্রবণ এবং বাফার দ্রবণের ক্রিয়া কৌশল বর্ণনা, এই যে প্রশ্নটা 8 নম্বর যে প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। তো এই দুইটা প্রশ্নই এই দুইটা প্রশ্নের আনসারই তোমাকে শিখতে হবে। এই দুইটা প্রশ্ন হচ্ছে অধ্যায় 6 থেকে আয়নিক সাম্য অবস্থার যে অধ্যায়টা। তো আশা করছি এই স্লাইডে যে কথাগুলো আমি বললাম তোমরা বুঝতে পেরেছো এবং সেই অনুযায়ী তোমরা পরীক্ষার প্রস্তুতি নিবে। তো এখন আমরা পরের স্লাইডে চলে যাব। শিক্ষার্থীবৃন্দ, এই স্লাইডে আমি প্রথমে দেখো অধ্যায় 7 থেকে দুইটা প্রশ্ন দিয়েছি, 9 এবং 10। তো 9 নম্বর যে প্রশ্নটা এটা সিঙ্গেল স্টার দিয়েছি, এটা সম্ভব হলে পড়ে নিবে, এটাও ইম্পর্টেন্ট, বিভিন্ন সময় পরীক্ষায় এসেছে। তবে 10 নম্বর প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। 10 নম্বর প্রশ্নের আনসারটা অর্থাৎ প্রভাবক কি এবং বিভিন্ন প্রকার প্রভাবকের বর্ণনা অবশ্যই তোমাকে শিখতে হবে। তারপর হচ্ছে অধ্যায় 8 জারণ এবং বিজারণ বিক্রিয়ার যে অধ্যায়টা, এখান থেকে দেখো দুইটা প্রশ্ন দিয়েছি, 11 এবং 12। তো এই দুইটা প্রশ্নই মূলত সংক্ষিপ্ত অংশের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তবে অনেক সময় রচনামূলক অংশেও এই প্রশ্নগুলো চলে আসতে পারে। এই কারণে আমি রচনামূলক অংশে এই দুইটা প্রশ্ন দিয়েছি। আর এই দুইটার মধ্যে 11 নম্বর যে প্রশ্নটা, জারণ এবং বিজারণ একই সাথে সংঘটিত হয় বা জারণ বিজারণ যুগপৎ ঘটনা ব্যাখ্যা করো, প্রমাণ করো, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা রচনামূলক অংশের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো অধ্যায় 8 থেকে তোমরা 11 এবং 12 নম্বর যে প্রশ্ন দুইটা আছে এই দুইটা প্রশ্ন অবশ্যই পড়ে নিবে। যেহেতু এই দুইটা প্রশ্ন সংক্ষিপ্ত অংশের জন্য ইম্পর্টেন্ট, তোমাদেরকে পড়তেই হবে, অতএব এই দুইটা তোমরা ভালো করে পড়ে নিবে। তারপর হচ্ছে অধ্যায় 9 পানির যে অধ্যায়টা, এখানে দেখো পানির অধ্যায়ের মধ্যে আমরা 13 এবং 14 দুইটা প্রশ্ন দিয়েছি, দুইটাই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তার মধ্যে 14 নম্বর যে প্রশ্নটা, এই প্রশ্নটা বিভিন্ন সময় তোমাদের পর্ব সমাপনী পরীক্ষায় এসেছে, তবে দুইটাই ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে এই দুইটা প্রশ্নের আনসার তোমরা ভালো করে শিখে নিবে। তারপর হচ্ছে তড়িৎ রসায়ন বা অধ্যায় 10।
এই অধ্যায় 10 থেকে দেখো একটা প্রশ্ন দিয়েছি। এটা সংক্ষিপ্ত অংশের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়, এবং এই 15 নম্বর যে প্রশ্নটা আমরা এখানে রচনামূলক অংশে দিয়েছি, এই প্রশ্নটাও সংক্ষিপ্ত অংশের জন্য ইম্পর্টেন্ট। তবে রচনামূলক অংশেও এই প্রশ্নটা চলে আসতে পারে, এই কারণে আমি আমার সাজেশনে এই প্রশ্নটা অন্তর্ভুক্ত করেছি। তো এই প্রশ্নটা তোমরা ভালো করে দেখে নিবে। এছাড়া এই অধ্যায়ের আরেকটা বড় প্রশ্ন আছে, তড়িৎ বিশ্লেষণ কি, তড়িৎ বিশ্লেষণ ব্যাখ্যা করো বা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া ব্যাখ্যা করো। এই প্রশ্নটাও রচনামূলক অংশের জন্য গুরুত্বপূর্ণ। সম্ভব হলে ওই প্রশ্নটা তোমরা পড়ে নিবে। তো এরপর হচ্ছে অধ্যায় 11, জৈব রসায়নের ধারণা। অধ্যায় 11 থেকে আমি এখানে দুইটা প্রশ্ন দিয়েছি, 16 এবং 17। দুইটা প্রশ্নই জৈব যৌগের শ্রেণী বিভাগ সম্পর্কিত। তবে এই দুইটার মধ্যে কার্যকরী মৌলকের উপর ভিত্তি করে জৈব যৌগের শ্রেণী বিভাগ আলোচনা করো, এই প্রশ্নটা বিভিন্ন সময় পরীক্ষায় এসেছে। এই প্রশ্নটা অধিক গুরুত্বপূর্ণ। তো তোমরা দুইটাই পড়ে নিবে। যদি সম্ভব না হয় 17 নম্বর প্রশ্নটা অবশ্যই পড়তে হবে। আমার এই সাজেশনে ডাবল স্টার চিহ্নিত মোট 15টা প্রশ্ন আছে। এই 15টা প্রশ্ন তোমাকে অবশ্যই পড়তে হবে। ডাবল স্টার চিহ্নিত 15টি প্রশ্নের আনসার যদি শিখতে পারো, আমি আশা করছি রচনামূলক অংশে তোমরা ভালো করতে পারবে। তারপরে হচ্ছে অধ্যায় 12। অধ্যায় 12 থেকে আমি একটা প্রশ্ন দিয়েছি, এই যে 18 নম্বর প্রশ্নটা। এখানে সংক্ষিপ্ত অংশে 3টা প্রশ্ন হতে পারে। তো এই প্রশ্নটা শিখলে সংক্ষিপ্ত অংশের গুরুত্বপূর্ণ 3টা প্রশ্ন তোমার পড়া হয়ে যাবে। এই কারণে এই প্রশ্নের আনসারটা অবশ্যই তোমরা শিখে নিবে। তো আশা করছি এই স্লাইডে আমি যেভাবে বললাম তোমরা সেইভাবেই প্রস্তুতি নিবে। আমরা পরের স্লাইডটা দেখি। শিক্ষার্থীবৃন্দ, এই স্লাইডে প্রথমে যে দুইটা প্রশ্ন দিয়েছি দেখো, 19 এবং 20। অ্যালকোহল কি, অ্যালকোহলের শ্রেণী বিভাগ আলোচনা করো। এরপর হচ্ছে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় স্টার্চ থেকে ইথানলের উৎপাদন মূলনীতি সহ বর্ণনা করো। এখানে ইথানলের জায়গায় অ্যালকোহল কথাটা থাকতে পারে, যেহেতু ইথানল একটি অ্যালকোহল। তো এই দুইটা প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট। এই দুইটা প্রশ্নের আনসারই তোমাকে শিখতে হবে। তো এরপর হচ্ছে অধ্যায় 14, অ্যারোমেটিক যৌগসমূহের যে অধ্যায়। এখান থেকে একটা প্রশ্ন দিয়েছি দেখো, 21 নম্বর যে প্রশ্নটা। অ্যারোমেটিক যৌগের আধুনিক সংজ্ঞা দাও, দেখাও যে বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ। এটা ছাড়াও এই অধ্যায় থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, অ্যারোমেটিসিটি কি ব্যাখ্যা করো। এই ধরনের একটা প্রশ্ন বিগত পরীক্ষায় এসেছে। তো অ্যারোমেটিসিটি সম্পর্কে তোমরা শিখে নিবে। এছাড়া এই অধ্যায়টা সংক্ষিপ্ত অংশের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে অধ্যায় 15, কর্মমুখী রসায়ন। এই অধ্যায় থেকে আমি দুইটা প্রশ্ন দিয়েছি, শেষের যে দুইটা প্রশ্ন 22 এবং 23। তার মধ্যে 23 নম্বর প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। কৌটাজাতকরণ বা কেনিং এর মূলনীতি কি এবং কেনিং এর প্রক্রিয়া বর্ণনা করো। 22 নম্বর প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, এটাও রচনামূলক অংশে চলে আসতে পারে। এছাড়া এখান থেকে সংক্ষিপ্ত অংশে প্রশ্ন আসার মতো। তো আমার এই সাজেশনে ডাবল স্টার চিহ্নিত যে 15টা প্রশ্নের কথা আমি বলেছি, এই যে 15টা প্রশ্ন আছে, এই 15টা প্রশ্নের আনসার অবশ্যই তোমাকে শিখতে হবে যদি রচনামূলক অংশে ভালো করতে চাও। রচনামূলক অংশের জন্য এই সাজেশনটা এবং সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত অংশে গত বছরের সাজেশনটা যদি ফলো করো, তাহলে ভালো ফলাফল করতে পারবে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।